গরমের মধ্যেও ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্ব শেষ। ভোট পড়েছে 61%। রাহুল শশীর অগ্নি পরীক্ষা। বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে দু দেশের মধ্যে 5 চুক্তি ও সমঝোতা সই। ৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপদাহ। মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। নির্বিচারে বৃক্ষ নিধনকে দুষছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে গেছে আমরা তো বহুদিন যাবত বলছি। আপনি এই মুহূর্তে একটা গ্রামে যান, গ্রামে আপনার কাছে এতটা গরম লাগবে না। পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে 10 কোটি টাকা লোপাট। আত্মসাতের অভিযোগে 3 কর্মকর্তা গ্রেপ্তার। চলছে জিজ্ঞাসাবাদ। আমন্ত্রণ সংবাদ রাতে দেখছিলেন সংবাদ শিরোনাম, সঙ্গে আছি আমি তাসনুভা তন্নি। পশ্চিমবঙ্গের কয়েকটি এলাকায় বিচ্ছিন্ন সংঘর্ষ ছাড়া মোটামুটি শান্তিপূর্ণভাবে শেষ হলো ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় ধাপের ভোট। 12টি রাজ্যে ও একটি কেন্দ্র শাসিত অঞ্চলের 88 আসনে আজ ভোট চলে। গণমাধ্যম বলছে স্থানীয় সময় বিকেল 5টা পর্যন্ত ভোট পড়ে 61%। বিস্তারিত অন্যয় কর্মকারের রিপোর্টে। নির্বাচনী সহিংসতায় বরাবরই শীর্ষে পশ্চিমবঙ্গ। এবারও তার ব্যতিক্রম হয়নি। ভারতের লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফা ভোটের শুরুতেই বিজেপি কর্মীকে চর মারার অভিযোগে উত্তপ্ত হয়ে ওঠে পশ্চিমবঙ্গের রায়গঞ্জ। এক পর্যায়ে বিজেপি ও তৃণমূল কর্মীদের মধ্যে উত্তেজনা দেখা দিলে ধাওয়া পাল্টা ধাওয়ার মতো ঘটনাও ঘটে। এছাড়াও কর্ণাটক, উত্তরপ্রদেশের বিভিন্ন আসনে দু একটি বিচ্ছিন্ন ঘটনার অভিযোগ উঠলেও শুক্রবার মোটামুটি শান্তিপূর্ণভাবেই শেষ হয় লোকসভা নির্বাচনের দ্বিতীয় দফার ভোট গ্রহণ। স্থানীয় সময় সকাল 7টা থেকে শুরু হয়ে সন্ধ্যা 6টা পর্যন্ত 12টি রাজ্য ও একটি কেন্দ্রশাসিত অঞ্চলে একযোগে চলে ভোট গ্রহণ। जो भी सरकार आए हम नौजवान को रोजगार दे, क्योंकि उम्र देख ही रहे हैं, अगर जवानी में बेरोजगार हैं हम अपने मम्मी पापा को क्या खिलाएंगे। সকাল থেকেই বিভিন্ন রাজ্যের বুথগুলোতে ভোটারদের লম্বা লাইন ছিল চোখে পড়ার মতো। যদিও প্রচণ্ড গরমের কারণে কিছু কিছু জায়গায় ভোটার উপস্থিতি ছিল কম। তবে দিন শেষে 61% ভোট পড়ার খবর প্রকাশ করেছে ভারতীয় গণমাধ্যম। এদিকে দ্বিতীয় দফার ভোটে সবার দৃষ্টি ছিল কেরালার ওয়েনার আসনের দিকে। কেননা এই আসনটিতে প্রার্থী হয়েছেন এখানকার ঘরের ছেলে খ্যাত কংগ্রেস নেতা রাহুল গান্ধী। বিরোধীদের কাছে সবচেয়ে গুরুত্বপূর্ণ দুটি রাজ্যের একটি কেরালা। শুক্রবার যেখানে ভোট হয় 20টি আসনের সবগুলোতেই। অন্যদিকে আরেক গুরুত্বপূর্ণ রাজ্য কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত কর্ণাটকে ভোট হয় 14টি আসনে। দ্বিতীয় দফার ভোটের লড়াইয়ে মাঠে ছিলেন একাধিক হেভিওয়েট ও তারকা প্রার্থী, যাদের মধ্যে রয়েছেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী, শশী থারুর, হেমা মালিনীর মতো তারকা প্রার্থীরা। সকালে নিজ কেন্দ্রে ভোট দিতে আসেন কংগ্রেস নেতা শশী থারুর। অন্যদিকে বেঙ্গালুরুতে ভোট দিতে দেখা যায় কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমণকে। এদিকে নির্বাচনের একদিন আগে বৃহস্পতিবার জনগণের সমর্থন চেয়ে ভিডিও বার্তা দেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী। এবার নির্বাচনকে অস্তিত্ব রক্ষার লড়াই বলেও উল্লেখ করেন তিনি। অন্যয় কর্মকার, নিউজ ডেস্ক, দেশ টিভি। ভারতের নির্বাচন নিয়ে খোঁজ খবর রাখছেন সহকর্মী অন্যয় কর্মকার। এই মুহূর্তে আমাদের সাথে স্টুডিওতে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। অন্যয়, ভারতের দ্বিতীয় ধাপের ভোট সম্পন্ন হয়েছে, কেমন হয়েছে ভোট সেটি একটু জানতে চাই আপনার কাছে। ধন্যবাদ। আপনারা আমার প্রতিবেদনে মাত্র দর্শকরা যেটি দেখতে পেয়েছেন, আমি একটু সেখান থেকে শুরু করতে চাই। যে আমরা খবর পেয়েছি যে আজকে ভোট পড়ার হার ছিল 61%। এই বিষয়ে আমি একটু বলতে চাই, সেটা হচ্ছে যে আমরা সবাই জানি যে এক ধরনের তীব্র দাবদাহ চলছে এবং আমাদের বাংলাদেশের মতো পশ্চিমবঙ্গ সহ ভারতের কয়েকটা রাজ্য গরমের অবস্থা খুবই খারাপ। তো সেখানে আমরা সকাল থেকে যে জিনিসটি দেখতে পেয়েছি যে সকালের দিকে কিন্তু ভোটার উপস্থিতি একেবারেই কম ছিল। আমরা যদি প্রথম 3 ঘন্টার কথা বলি, সেখানে প্রথম 3 ঘন্টায় আমাদের কাছে যে তথ্য ছিল সেখানে আমরা দেখতে পেয়েছি ভোট পড়ার হার ছিল মাত্র 15%। এরপর হচ্ছে দুপুর 3টা পর্যন্ত সেটি কিন্তু বেশ অনেকটা বেড়ে সেটা 50% গিয়ে ঠেকে এবং সবশেষ আমরা যেই তথ্যটি পেয়েছি ভোট শেষে আমরা জানতে পেরেছি যে ভোট পড়ার হার 61%। এবং এক্ষেত্রে আমি একটু বলতে চাই, ভোট পড়ার হার কিন্তু অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গে অনেক বেশি ছিল এত গরমের পরেও, এবং পশ্চিমবঙ্গে ভোট পড়ার হারটি আসলে 72%। তো আমরা বলতেই পারি যে আসলে ভোটার উপস্থিতি বেশ ভালো ছিল। জি, সেই সাথে একটু জানতে চাই এই ধাপে কোন তারকা প্রার্থীর ভাগ্য নির্ধারণ হচ্ছে এবং সেই সাথে রাহুল কিংবা শশীর জেতার সম্ভাবনা কেমন দেখছেন আপনি? আসলে আজকে আমরা যেটি আমি একটু আগে বললাম যে 12টি রাজ্য এবং একটি কেন্দ্রশাসিত অঞ্চলের 88টি আসনে ভোট হয়েছে। এখানে একটি আসনে ভোট হয়নি, একজন প্রার্থী মারা গিয়েছেন এই কারণে। তবে আসলে
প্রতিটা মানুষ, প্রতিটা যে কোনো ব্যক্তির আসলে দৃষ্টিটা কিন্তু ছিল রাহুল গান্ধীর দিকে। কেন আমরা জানি আজকে কেরালার যে ওয়েদার খ্যাত যে আসনটি, সেখানে আসলে রাহুল গান্ধী তিনি প্রার্থী হয়েছেন এবং গেলবারও তিনি এই আসনে বিপুল ব্যবধানে জয়ী হন। যদিও তিনি গতবার বিজেপি প্রার্থী স্মৃতি ইরানির কাছে আমেথিতে তিনি হেরে যান, কিন্তু কেরালার এই আসনটি বরাবরই হচ্ছে রাহুল গান্ধীর ঘাঁটি হিসেবে পরিচিত এবং স্বাভাবিকভাবেই হচ্ছে এবারও তিনি জয়ী হবেন এরকম একটি আভাস পাওয়া যাচ্ছে। এবং কেরালা, শুধু কেরালা নয়, কেরালা, কর্ণাটক, এই দুটি দক্ষিণাঞ্চলীয় ভারতের যে দক্ষিণাঞ্চল দুটি রাজ্য, এই দুটি রাজ্যই কিন্তু আসলে আমরা জানি কংগ্রেসের এক ধরনের কংগ্রেসের ঘাঁটি হিসেবে পরিচিত। স্বাভাবিকভাবেই এই রাজ্যগুলোতে মানে কংগ্রেসের প্রার্থীরা ভালো করে থাকেন। আজকে কেরালার 20টি আসনের মধ্যে 20টিতেই কিন্তু ভোট সম্পন্ন হয়েছে এবং কর্ণাটকের 28টির মধ্যে 14টিতে ভোট সম্পন্ন হয়েছে। স্বাভাবিকভাবে আমরা জানি যে কংগ্রেস যেহেতু এখানে তাদের অবস্থান বরাবরই ভালো ছিল, রাহুল গান্ধীও ভালো করবেন এমন একটি আভাস আমরা পাচ্ছি। পাশাপাশি আরেকজন হেভিওয়েট প্রার্থী আছেন শশী থারুর, আলোচিত সমালোচিত শশী থারুর। এখন পর্যন্ত যে বিভিন্ন জরিপ, তাতে আসলে এই দুই প্রার্থীরই আসলে জয়ী হওয়ার মোটামুটি একটি সম্ভাবনা আমরা দেখতে পাচ্ছি। তারকা প্রার্থীদের ভাগ্য নির্ধারণ হচ্ছে কিনা সেটির জন্য আমাদের আরেকটু অপেক্ষা করতে হবে। জি, আসলে এই আমরা জানি এটি আসলে 7 দফার একটি ম্যারাথন ভোট। আজকে মাত্র 2 দফা শেষ হলো, এরপর আরো 5 দফা বাকি। 1 জুন ভোট শেষ হবে এবং আমাদেরকে আসলে এই ভারতের শাসনভার আসলে কার দিকে যাচ্ছে বা কাদের কাছে যাচ্ছে সেটির জন্য আমাদেরকে আসলে 4 জুন পর্যন্ত অপেক্ষা করতে হবে। সেদিনে আসলে আমরা ভারতের লোকসভা নির্বাচনের ফলাফল সম্পর্কে একটি ধারণা পাবো। জি, অনয়, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য। দর্শক, ভারতের নির্বাচনের খোঁজ খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী অনয় কর্মকার। বাংলাদেশের হাসপাতাল ও চিকিৎসা সুযোগ সুবিধায় বিনিয়োগের জন্য থাইল্যান্ডের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শুক্রবার ব্যাংককে গভর্নমেন্ট হাউসে থাই প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের দ্বিপক্ষীয় বৈঠকের শেষে যৌথ ব্রিফিংয়ে এই আহ্বান জানান তিনি। দুই প্রধানমন্ত্রীর উপস্থিতিতে দুই দেশের মধ্যে 5 চুক্তি ও সমঝোতায় সই হয়। রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকায় থাইল্যান্ডকে ধন্যবাদ জানান প্রধানমন্ত্রী। বিস্তারিত জুবাইর রাজিনের ডেস্ক রিপোর্টে। থাইল্যান্ড সফরের তৃতীয় দিন শুক্রবার সকালে দেশটির প্রধানমন্ত্রী সেথ্রা থাভিসিনের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকের জন্য গভর্নমেন্ট হাউসে যান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সেখানে জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বাংলাদেশের প্রধানমন্ত্রীকে স্বাগত জানান থাই প্রধানমন্ত্রী। এ সময় বাংলাদেশের সরকার প্রধানকে লাল গালিচা সংবর্ধনা ও গার্ড অব অনার প্রদান করা হয়। পরে সেথ্রা থাভিসিনের সঙ্গে বৈঠক করেন শেখ হাসিনা। বৈঠকে দুই দেশের প্রধানমন্ত্রীর উপস্থিতিতে একটি চুক্তি, 3টি সমঝোতা স্মারক ও একটি আগ্রহপত্রে সই হয়। বৈঠক শেষে যৌথ সংবাদ সম্মেলনে শুরুতে কথা বলেন সেথ্রা থাভিসিন। We also attach importance to the improvement of infrastructure and connectivity. The commencement of direct shipping between Ranong Port and Chittagong Port will enhance our maritime connectivity and help bolster our economic activities. আর রোহিঙ্গা সংকটে বাংলাদেশের পাশে থাকার জন্য থাইল্যান্ডকে ধন্যবাদ জানান শেখ হাসিনা। We firmly believe the BIMSTEC is a key driver of regional economic growth for total population of 1.8 billion. To achieve a sustainable solution to the Rohingya crisis, Bangladesh sought the support of Thailand. বাংলাদেশের স্বাস্থ্য সহ নানা খাতে বিনিয়োগের প্রস্তাব দেন প্রধানমন্ত্রী। We discussed the possibility of cooperation on training and capacity building for Bangladeshi medical personnel. I also proposed him to explore the possibility of investing in hospitals and medical facilities in Bangladesh. I proposed to the Thai side to enhance cooperation among specialized universities between the two countries, especially in agriculture, fisheries, and food processing. বৈঠকে থাই প্রধানমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণও জানান বাংলাদেশ সরকার প্রধান। I invited Prime Minister Thavisin to undertake a return visit to Bangladesh. জুবাইর রাজিন, নিউজ ডেস্ক, দেশ টিভি। 75 বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। তীব্র গরমে অতিষ্ঠ জনজীবন। প্রচণ্ড তাপদাহের পর কিছুটা স্বস্তির খবর দিয়েছে আবহাওয়া অফিস। 2 থেকে 5 মে কালবৈশাখী ঝড় ও বজ্রসহ বৃষ্টির পূর্বাভাস মিলেছে। এর আগ পর্যন্ত হিট অ্যালার্ট অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছেন আবহাওয়াবিদরা। নিয়াজ মোর্শেদের রিপোর্ট। গেল 1 মাস ধরেই গরমে অতিষ্ঠ জনজীবন।
রিক্সা চালক, দিনমজুর সহ কর্মজীবী মানুষের ভোগান্তির শেষ নেই। গরম থেকে বাঁচতে একটু ছায়া পেলেই জিরিয়ে নিচ্ছেন অনেকে। বাসায় অত্যাধিক গরম, ফ্যানে বাতাসটা পর্যন্ত গরম লাগে। অসহ্য মানে রাত্রে বিছনায় গেলে সব বাতাসও গরম, বিছনাও গরম। এসিতে বসেছিলাম না আমরা, তাপমাত্রা বাইরে সুপার দেখি যে প্রচন্ড তাপ, এতক্ষণ আলাপ পাই নাই। কয়েকদিন যাবৎ গরমের প্রকোপটা বেশি ছিল, তবে আজকে মোটামুটি লাগতেছে। ৭৫ বছরের রেকর্ড ভেঙেছে এবারের তাপপ্রবাহ। ঢাকায় শুক্রবার সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৩৯.২ ডিগ্রি সেলসিয়াস। চলমান হিট অ্যালার্ট ২৭ এপ্রিলের পরেও থাকতে পারে জানিয়েছে আবহাওয়া অফিস। তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়াটাও কিন্তু অন্যান্য বছরের তুলনায় বেশি ছিল। অর্থাৎ আমি যদি হিসাব করে বলি তাহলে গত ৭৫ বছরের এই প্রথম যেটা বাংলাদেশের বেশিরভাগ সময় এবং বেশিরভাগ এলাকায় তীব্র থেকে অতি তীব্র তাপপ্রবাহের কভারেজ এরিয়া ছিল। চলমান তাপপ্রবাহের মধ্যে কিছুটা স্বস্তির খবর দিয়েছেন আবহাওয়াবিদরা। জানান ২ থেকে ৫ মে পর্যন্ত কালবৈশাখী ঝড় ও বজ্রপাত সহ বৃষ্টি হতে পারে। মে মাসের শুরুতে অর্থাৎ ২ তারিখের দিকে যদি আমি স্পেসিফিক বলি তাহলে ২ মে থেকে কালবৈশাখী ঝড়ের একটা সম্ভাবনা রয়েছে। অর্থাৎ বৃষ্টি এবং বজ্র সহ বৃষ্টি, সেই সাথে কালবৈশাখী ঝড়ের সম্ভাবনা আছে। এই বৃষ্টির কারণেই মে মাসের শুরুর দিকেই তাপমাত্রা কমে গিয়ে কোথাও ২ থেকে ৩ ডিগ্রি সেলসিয়াস পর্যন্ত কমে গিয়ে মানুষের তাপমাত্রা সহনীয় পর্যায়ে ফিরে আসার সম্ভাবনা রয়েছে। তীব্র তাপপ্রবাহের মধ্যে আবহাওয়ার এমন পূর্বাভাসে কিছুটা স্বস্তির আশায় সাধারণ মানুষ। নিয়াজ মোরশেদ, দেশ টিভি, ঢাকা। তীব্র তাপদাহে অতিষ্ঠ জনজীবন। তাপদাহের খবরাখবর জানাতে এই মুহূর্তে বরিশাল থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী শফিক মুন্সি। শফিক, অতিরিক্ত গরমে কেমন প্রভাব পড়েছে জনজীবনে? তন্নি, আপনি আসলে জানেন যে বরিশালের যে ৬টি জেলা, এই ৬টি জেলার উপর থেকেই কিন্তু মৃদু তাপদাহ আসলে বয়ে যাচ্ছে। আমি যদি আজকের যে আবহাওয়ার আপডেট সেটা আপনাকে জানাই, আজ বেলা ৩টায় কিন্তু বরিশাল অঞ্চলের তাপমাত্রা সর্বোচ্চ যেটা ছিল সেটা রেকর্ড করা হয়েছে ৩৭.৬ ডিগ্রি সেলসিয়াস। এর গতদিনও কিন্তু প্রায় একই ধরনের আর কি ছিল, ৩৭.৪ ডিগ্রি সেলসিয়াস, এবং আর্দ্রতার পরিমাণ ছিল ৭০%। তো আর্দ্রতার পরিমাণ এই অল্প থাকার কারণে কিন্তু মানুষ ঘামিয়ে গিয়েছে বেশি, এবং এই অতিরিক্ত গরমের কারণে সবচেয়ে বেশি যারা আসলে যন্ত্রণার শিকার হয়েছে, ভোগান্তির শিকার হয়েছে, তারা কিন্তু নিম্ন ও স্বল্প আয়ের যারা কর্মজীবী, শ্রমজীবী মানুষ তারা। আমরা কিন্তু দেখেছি যে বরিশাল নগরের যারা রিক্সা চালক, খেটে খাওয়া মানুষ যারা আছে, তারা কিন্তু একটা তাদের হাপিত্যেশ উঠে যাওয়ার মতো একটা অবস্থা হয়েছে। তনি, আপনি আরো জানেন যে বরিশাল অঞ্চলের শ্রমজীবী মানুষদের কিন্তু প্রধান অংশ কৃষক এবং জেলে। তো কৃষকদের কিন্তু এখন মাঠে কাজ দরকার হচ্ছে, এবং একই সাথে যারা জেলে তারা কিন্তু নদীতে বিভিন্ন ভাবে আসলে মাছ শিকারের জন্য গিয়ে এই গরমে কিন্তু খুবই আসলে ভোগান্তির শিকার হয়েছে। বরিশাল নগরীর যে বাসিন্দা আছে তারা কিন্তু আসলে সন্ধ্যার পরই যে নদী বিধৌত যে বিনোদন কেন্দ্রগুলো আছে, বিশেষ করে মুক্তিযোদ্ধা পার্ক, ৩০ গোডাউন, বঙ্গবন্ধু উদ্যান, এই জায়গাগুলোতে কিন্তু একটু স্বস্তির আশায় আসলে তারা কিন্তু ভিড় বাড়াচ্ছে। আমরা কিন্তু দেখেছি যে বরিশাল নগরী জুড়ে কয়েকটি সামাজিক সংগঠন তারা আসলে রাস্তায় চলাচল করা যে মানুষজন আছে তাদের জন্য আসলে সুপেয় পানির ব্যবস্থা করেছে। একই সাথে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজ হাসপাতালের যিনি পরিচালক, তিনি আমাদেরকে যেটা জানিয়েছেন যে এই তাপদাহে সাধারণ মানুষ যারা, তাদেরকে কিন্তু একটু সচেতন ভাবে আসলে চলাফেরা করতে হবে। বিশেষভাবে তারা যদি বাইরে যায় তখন যেন অবশ্যই সাথে ব্যাগ অথবা ছাতা নেয়, এবং কিছুক্ষণ পর যেন সুপেয় পানি তারা পান করে, এ ব্যাপারে কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। একই সাথে কিন্তু পরামর্শ দিয়েছেন যে যদি কোনো অতিরিক্ত কাজ না থাকে, যদি বাইরের রোদ আসলে এড়িয়ে থাকা যায়, সেটা যেন মানুষ করে এবং ঘরে যেন অবস্থান করে, এই ব্যাপারে কিন্তু তারা বলেছেন। একই সাথে এই চিকিৎসক কিন্তু আরো বলেছেন যে ঘরের শিশু যারা আছে, বয়স্ক যারা আছে এবং প্রতিবন্ধী ব্যক্তি যারা আছে, তারা কিন্তু হিট স্ট্রোকের আসলে একটা শঙ্কায় আছেন। তো তাদের জন্য যেন বিশেষ খেয়াল দেওয়া হয় পরিবারের অন্য সদস্যরা, সে ব্যাপারে কিন্তু তিনি পরামর্শ দিয়েছেন। এই ছিল বরিশাল থেকে আমার কাছে এই মৃদু তাপদাহের সর্বশেষ খবর। তন্নি। শফিক, ধন্যবাদ আপনাকে। দর্শক, বরিশাল থেকে তাপদাহে জনজীবনের প্রভাব সম্পর্কে জানাচ্ছিলেন সহকর্মী শফিক মুন্সি। কয়েকদিন ধরেই তীব্র তাপদাহে পুড়ছে খুলনা সহ আশেপাশের জেলাগুলো। সেখানকার আবহাওয়ার সবশেষ পরিস্থিতি জানাতে এই মুহূর্তে খুলনা থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী নূর ইসলাম রকি। রকি, খুলনায় আজকের তাপমাত্রা কেমন, বিস্তারিত জানাবেন সেখানকার তাপমাত্রার পরিস্থিতি সম্বন্ধে। ধন্যবাদ তন্নি।
খুলনায় আজকে তাপমাত্রা ছিল 39.7 আসলে গতকাল থেকে কিন্তু আজকে তাপমাত্রা একটু কম। আপনাকে একটু জানিয়ে রাখি যে গত 25 বছরের ভিতর খুলনায় কিন্তু সর্বোচ্চ তাপমাত্রা ছিল গতকাল, যেটা ছিল প্রায় 41.5 ডিগ্রি সেলসিয়াস। আমি আপনাকে একটু জানিয়ে রাখি যে গত এক সপ্তাহ নাগাদ কিন্তু খুলনায় 40 ডিগ্রি সেলসিয়াসের উপর তাপমাত্রা ছিল, যার কারণে তীব্র তাপদাহে কিন্তু মানে রাস্তাঘাটে কিন্তু আসলে সাধারণ মানুষ চলাচল কমিয়ে দিয়েছে। প্রয়োজনের জন্য যারা গিয়েছে তারা কিন্তু আসলে ছাতা বা টুপি এগুলো ব্যবহার করে তারা তাদের নিত্য প্রয়োজনীয় কাজ মিটিয়েছে। একটা বিষয় একটু আমরা দেখেছি যে হাসপাতালগুলোতে আসলে কিন্তু রোগীদের ঠাঁই দেওয়ার জায়গা নেই, বিশেষ করে শিশু হাসপাতাল, সংক্রামক ব্যাধি হাসপাতাল এবং খুলনা মেডিকেল কলেজ হাসপাতালগুলোতে কিন্তু প্রতিনিয়ত রোগীর সংখ্যা বাড়ছে। পাশাপাশি এখানে আমরা যেটা জানতে পারছি যে তীব্র তাপদাহে কোনো এলাকায় আসলে গভীর নলকূপ থেকে পানি ওঠাও বন্ধ হয়ে গিয়েছে। তো আমরা এই তীব্র তাপদাহের কারণে আসলে যে ধরনের সমস্যা খুলনায় হচ্ছে এই বিষয়ে একটু দর্শকদের সাথে কথা বলবো। আমি আপনার কাছে একটু জানতে চাচ্ছি যে এই তীব্র তাপদাহে আসলে বাচ্চাদের কি ধরনের সমস্যা হয় বলে আপনি মনে করেন? এই তীব্রতা গরমে যে আমরা বড়রা হিমশিম খেয়ে যাচ্ছি, আর এই গরমে আমাদের বাসার ছেলেপেলে আছে, বাচ্চারা তারা স্কুলে যে কিভাবে থাকবে, কিভাবে ক্লাস করবে, এটা আমাদের মাথায় ধরতে পারতেছে না যে আমরা কিভাবে তাদেরকে স্কুলে রাখবো, কিভাবে ক্লাস করাবো। তনি, আপনি যেটা শুনতে বলেন যে একজন অভিভাবক বললেন যে তার বাচ্চা কিন্তু এই গরমে বাসায় থাকতে পারছে না, কিন্তু এরকম অবস্থায় তারা কিভাবে স্কুলে যাবে, যেহেতু রবিবার থেকে স্কুল কলেজ খুলছে, আসলে তারা অস্বস্তির ভিতরে আছে যে তাদের বাচ্চাদেরকে আসলে নিয়ে যেতে পারবে কিনা। আমি খুলনার একজন স্টুডেন্টের সাথে কথা বলবো, আসলে এই গরমে তার কেমন অনুভূতি বা তার কেমন লাগছে। আসলে গরমে অবস্থা তো অনেক খারাপ, রাস্তায় বের হওয়া যাইতেছে না, আর প্রচুর পরিমাণে স্যালাইন খাইতেছি, তাও ধরেন ক্লান্তি যে একটা ব্যাপার ওটা যাচ্ছে না। আর কারেন্ট যাচ্ছে অনেক পরিমাণে, ঠিক আছে, মাত্র ঠান্ডার পানি খাইলাম আমরা অনেক, তাও ধরেন গরম কাটতেছে না, ঠিক আছে, প্রচুর পরিমাণ পানি খাচ্ছি তাও হচ্ছে না। ঠিক আছে, আমাদের জন্য দোয়া করবেন গরম যেন না। তনি, আপনি যেটা দেখতে পারলেন যে দর্শকরা আমাদেরকে জানাচ্ছে যে খুলনায় তাপমাত্রার যে তাপদাহ বেড়েছে তাতে কিন্তু ছোট থেকে শুরু করে সব বয়সী মানুষই কিন্তু আসলে খুবই সমস্যার ভিতর আছে। তারা আমাদেরকে যেটা জানিয়েছে যে এই তীব্র গরমের ভিতর লোডশেডিং এর কারণেও কিন্তু তারা খুব বিপাকে পড়েছে, সুপেয় পানির অভাব। আরেকটা বিষয় কিন্তু আমরা সম্প্রতি দেখতে পেয়েছি যে খুলনার এই তাপদাহ নিয়ন্ত্রণের জন্য বিভিন্ন মোড়ে মোড়ে কিন্তু ফ্রি শরবত, স্যালাইন, তরমুজের পানি বিক্রি সরবরাহ করা হচ্ছে, যেটা একদম পুরো বিনামূল্যে। স্বেচ্ছাসেবক সংগঠন, রাজনৈতিক সংগঠন এবং লোকাল সংসদ সদস্যরা এই উদ্যোগ নিয়েছে। আমি আপনাকে আর একটু বলে রাখি যে আবহাওয়া অফিস থেকে আমাদেরকে যেটা জানিয়েছে যে খুলনার যে তাপমাত্রা আছে সেটা আসলে খুব দ্রুত কিন্তু আসলে নিয়ন্ত্রণে আসা সম্ভব না। মানুষের কিন্তু প্রত্যাশা যে এই তাপদাহ থেকে দ্রুত পরিত্রাণের জন্য তারা একটু বৃষ্টির অপেক্ষায় আছে। তো খুলনা থেকে এটা ছিল সর্বশেষ সংবাদ তাপমাত্রার বিষয়। রকি, ধন্যবাদ আপনাকে। দর্শক, খুলনা থেকে নূর ইসলাম রকি যুক্ত হয়েছিলেন, সেখানকার তাপমাত্রার সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন আমাদের। 10 কোটি টাকা লোপাটের অভিযোগে পাবনায় অগ্রণী ব্যাংকের 3 কর্মকর্তাকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তারকৃতরা হলেন অগ্রণী ব্যাংক কাশীনাথপুর শাখার প্রিন্সিপাল অফিসার আবু জাফর, ব্যবস্থাপক হারুন বিন সালাম ও ক্যাশিয়ার সুব্রত চক্রবর্তী। প্রাথমিক জিজ্ঞাসাবাদে টাকা আত্মসাতের কথা স্বীকার করেছেন ক্যাশিয়ার সুব্রত। পুলিশ জানায় ঊর্ধ্বতন 5 কর্মকর্তা বৃহস্পতিবার আকস্মিক পরিদর্শনে আসেন অগ্রণী ব্যাংকের কাশীনাথপুর শাখায়। এ সময় 10,13,62,378 টাকার অনিয়ম নজরে আসে। পরে পুলিশকে জানালে অভিযুক্তদের আটক করা হয়। এই ঘটনায় সাথিয়া থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। সবশেষ খবর নিয়ে পাবনা থেকে যোগ দিচ্ছেন সহকর্মী SA আসাদ। আসাদ, ব্যাংক থেকে টাকা লুটের খবর নিয়ে আর কি তথ্য আছে এই মুহূর্তে আপনার কাছে জানাবেন? ধন্যবাদ তন্নি, আপনি আসলে যেমনটি বলছিলেন পাবনার কাশীনাথপুর শাখা অগ্রণী ব্যাংক শাখা থেকে 10 কোটি ও বেশি টাকা যে 3 কর্মকর্তার মাধ্যমে যে তসরুপ করা হয়েছে তারই জের ধরে 3 কর্মকর্তা সকালে আটক করা হয় এবং আটক করে সাথিয়া থানা পুলিশ তাদেরকে জেল থানায় নিয়ে আসে। তারপর থানা থেকে বিকেলের দিকে তারা থানা পুলিশ পাবনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করে। এরপর আদালতের বিচারক আনোয়ার হোসেন সাগর গ্রেপ্তারকৃতদের আদালতের পাঠানোর নির্দেশ দেন। সেখানে সেই ব্যাংক কর্মকর্তা 3 জনের পক্ষে কেউই জামিন আবেদন করেনি, ফলে তাদেরকে জেল হাজতে পাঠানো হয়। 10,13,62,378 টাকা গড়মিল দেখতে পায় এর আগে পাবনার কাশীনাথপুর অগ্রণী ব্যাংক শাখায় রাজশাহী আঞ্চলিক যে সার্কেল কার্যালয় এবং পাবনা আঞ্চলিক অফিসের 5 কর্মকর্তা
গতকাল সারা দিন ভর ওই ব্যাংকে তদন্ত করে এই ভোল্টের বিভিন্ন জায়গায় বিভিন্ন স্থানে এই 10 লক্ষের অধিক টাকার গরমিল পায় বলেই আসলে 3 কর্মকর্তার বিরুদ্ধে একটি অভিযোগপত্র দেয় সাঁথিয়া থানায়। তারপরেই সাঁথিয়া থানা পুলিশ সেখানে গিয়ে এই 3 ব্যাংক কর্মকর্তাকে আটক করে। ব্যাংক কর্মকর্তা 3 জন হলো সাঁথিয়া থানার সাঁথিয়ার কাশীনাথপুর শাখা ব্যবস্থাপক সিনিয়র প্রিন্সিপাল অফিসার হারুন বিন সালাম, সিনিয়র অফিসার আবু জাফর ও ক্যাশ অফিসার সুব্রত চক্রবর্তী। আমরা একটু যদি জানিয়ে রাখতে চাই, রাজশাহী সার্কেলের অগ্রণী ব্যাংক রাজশাহী সার্কেলের ডিজিএম আফজাল হোসেনের সাথে আমরা যে কথা বলেছি, তিনি আমাদেরকে আসলে কোনো ধরনের সদুত্তর দিতে পারেনি। কেননা তিনি বলেছেন যে আসলে এই 3 কর্মকর্তার আসলে গাফিলতির কারণে এই 10 কোটির বেশি টাকা আসলে তছরূপ হয়েছে বলে তিনি জানিয়েছেন। তো আমার কাছে এই ছিল আসলে তন্নি সর্বশেষ খবর, ব্যাংক তছরূপের 10 কোটি টাকার ঊর্ধ্বের ব্যাংক তছরূপের খবর। ধন্যবাদ আসাদ আপনাকে। দর্শক আসাদ যুক্ত হয়েছিলেন আমাদের সাথে পাবনা থেকে ব্যাংক লুটের টাকা লুটের খবর নিয়ে। চাঁপাইনবাবগঞ্জে পরিত্যক্ত গভীর নলকূপের পাইপে পড়ে যাওয়া তরুণ রনি বর্মনের মরদেহ উদ্ধার করা হয়েছে। শুক্রবার বিকেল 4:30টার দিকে ফায়ার সার্ভিস কর্মীরা মরদেহ উদ্ধার করেন। নাচল ফায়ার স্টেশন ম্যানেজার জানান, তরুণকে জীবিত উদ্ধারে সর্বোচ্চ চেষ্টা করা হয়েছে। সব লোকবল ও প্রযুক্তি ব্যবহারের পরও জীবিত উদ্ধার সম্ভব হয়নি। নাচল থানার অফিসার ইনচার্জ জানান, ঘটনা তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। এর আগে বেলা 11টার দিকে নিজামপুরের বরেন্দ্র উন্নয়ন কর্তৃপক্ষের পরিত্যক্ত গভীর নলকূপের ঢাকনাবিহীন পাইপে পড়ে যায় মানসিক ভারসাম্যহীন তরুণ রনি। 11 মে পর্যন্ত চট্টগ্রাম বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় চুয়েটের সকল একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে। তবে এই সময়ে হলে অবস্থান করতে পারবেন শিক্ষার্থীরা। হল খালি ও একাডেমিক কার্যক্রম স্থগিতের সিদ্ধান্ত পুনর্বিবেচনার জন্য বিকালে চুয়েটের 152তম সিন্ডিকেট সভায় এই সিদ্ধান্ত গ্রহণ করা হয়। এদিকে সড়ক দুর্ঘটনায় 2 শিক্ষার্থী নিহতের ঘটনায় শিক্ষার্থীরা আন্দোলন স্থগিত করলেও কাপ্তাই সড়ক 4 লেন করা সহ 10 দফা দ্রুত বাস্তবায়নের দাবি তাদের। সিন্ডিকেটের নতুন সিদ্ধান্ত ঘোষণার পর আন্দোলন স্থগিত করেছে শিক্ষার্থীরা। এই বিষয়ে আরো জানাতে চুয়েট ক্যাম্পাস থেকে সরাসরি যুক্ত হচ্ছেন সহকর্মী AKM নাজিম। নাজিম, চুয়েট ক্যাম্পাসের সবশেষ খবরাখবর কি রয়েছে, বিস্তারিত জানাবেন। জি, আপনি যেমনটা বলছেন, চুয়েট ক্যাম্পাসের অবস্থা এখন একটু উত্তপ্ত হতে পারে, কারণ আজ বিকেলে বিশ্ববিদ্যালয়ের যে সিন্ডিকেট সভা রয়েছে, সেই সভা অনুষ্ঠিত সবার পরে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে আসলে সিদ্ধান্ত জানিয়ে দেওয়া হয়েছে। সেই সিদ্ধান্ত হচ্ছে যে আগামী 11 মে পর্যন্ত বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম বন্ধ থাকবে এবং যে ঘটনাটি ঘটেছে, 2 শিক্ষার্থী নিহত এবং যে আন্দোলন চলছে সেই বিষয়ে একটি তদন্ত কমিটি গঠন করা হবে। পাশাপাশি যে গতকাল যে প্রশ্ন দেওয়া হয়েছিল যে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কাউন্সিল বন্ধ বা শিক্ষার্থীরা যেন হল ত্যাগ করে, সেই সিদ্ধান্ত পূর্ণ বিবেচনা নিয়ে শিক্ষার্থীরা হলে থাকতে পারবেন। তবে এই সিদ্ধান্ত জানানোর পর শিক্ষার্থীরা আবারও এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান করে আন্দোলনের ডাক দিয়েছে বলে আমরা জানতে পেরেছি। শিক্ষার্থীরা এখন বিশ্ববিদ্যালয়ের যে শহীদ মিনার রয়েছে, জিরো পয়েন্টে, সেখানে অবস্থান করছে বলে আমরা জানতে পেরেছি। তবে বিশ্ববিদ্যালয়ের যারা শিক্ষার্থী রয়েছেন তারা বলছে তাদের এই সিদ্ধান্ত তারা মানবেন না, কারণ বিশ্ববিদ্যালয় প্রশাসন যে সিন্ডিকেট সভায় যে সিদ্ধান্ত দিয়েছিল, সেই সিদ্ধান্ত দেওয়ার পর করে আসলে শিক্ষার্থীরা এই সিদ্ধান্ত প্রত্যাখ্যান হওয়ার পরে তারা বিশ্ববিদ্যালয়ের শহীদ মিনার চত্বর রয়েছে সেটিতে তারা জড়ো হচ্ছেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত তারা শান্তিপূর্ণ আন্দোলনের দিকে যাচ্ছেন। এখন পর্যন্ত যে কাপ্তাই যে সড়ক রয়েছে, বিশ্ববিদ্যালয়ের সামনে যে সড়ক কাপ্তাই গুরুত্বপূর্ণ সড়ক, সেটি সচল রয়েছে, সেটিতে যান চলাচল চলছে। তবে বিশ্ববিদ্যালয়ের ভিতরে শিক্ষার্থীরা অবস্থান নিচ্ছেন। পরবর্তীতে আসলে শিক্ষার্থীরা তা বসে নিজেরা আন্দোলনটি আজ রাত থেকে শুরু করবেন বা সকাল থেকে শুরু করবেন বা তারা কি করবেন সেটা তারা জানাবেন বলে আমাদেরকে জেনেছেন। তবে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ বলছেন তারা উভয় পক্ষের সাথে আলোচনা করে মূলত তারা এই সিদ্ধান্তে পৌঁছতে পেরেছেন। আবার বিষয় শিক্ষার্থীদের যে দাবি ছিল তারা লিখিত আকারে আমাদেরকে জানাবেন, সেটি আমরা হাতে পাওয়ার পরে আসলে এই বিষয়ে বিস্তারিত জানতে পারবো। চুয়েটের বিষয় নিয়ে ছিল আমার কাছে থাকা সর্বশেষ। ধন্যবাদ নাজিম আপনাকে। দর্শক, চুয়েটের সর্বশেষ পরিস্থিতি জানাচ্ছিলেন সহকর্মী AKM নাজিম। বাংলাদেশের উন্নতি পাকিস্তানের চোখে পড়লেও দেখে না বিএনপি, এমন মন্তব্য করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন সুনির্দিষ্ট অপরাধের জন্যই দলটির নেতাকর্মীরা কারাগারে। সকালে ধানমন্ডি কার্যালয়ে সংবাদ সম্মেলনে বক্তব্য রাখেন তিনি। তৌফিক মাহমুদ মুন্নার রিপোর্ট। সমসাময়িক বিষয় নিয়ে রাজধানী ধানমন্ডিতে আওয়ামী লীগ সভাপতি রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলন। কথা বলেন দলের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বাংলাদেশের উন্নয়ন নিয়ে পাকিস্তানের প্রধানমন্ত্রীর মন্তব্য থেকে বিএনপির শিক্ষা উচিত উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, বিএনপি দেশের উন্নয়ন চোখে দেখে না। আমার মনে হয় বিএনপি যত মিথ্যাচার
করে সরকারের উন্নয়ন নিয়ে অপপ্রচার করে, তাদের শাহবাজ শরীফের বক্তব্য থেকে তাদের প্রকৃত সত্য অনুধাবন করা, তাদের শিক্ষা নেওয়ার অনেক কিছুই আছে। মির্জা ফখরুল কারাবন্দী নেতাকর্মীদের নিয়ে মিথ্যাচার করছেন দাবি করে আওয়ামী লীগ সাধারণ সম্পাদক বলেন, রাজনৈতিক কারণে কেউ কারাগারে নেই। রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতার বিরুদ্ধে মামলা নেই, রাজনৈতিক কারণে বিএনপির কোনো নেতাকর্মী কারাগারে নেই। মির্জা ফখরুল সাহেবকে জিজ্ঞেস করতে চাই, আপনি যে ভুয়া হিসাব আজকে জাতির সামনে উত্থাপন করছেন, এটা রাজনৈতিক দল হিসাবে আপনাদের স্বচ্ছতাকে মানুষের কাছে ছোট করছেন। যুদ্ধের কারণে সারা বিশ্বেই ভয়ঙ্কর পরিস্থিতি দাঁড়িয়েছে বলে জানান ওবায়দুল কাদের। তৌফিক মাহমুদ মুন্না, দেশ টিভি, ঢাকা। দলীয় সিদ্ধান্তের বাইরে উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের ৭৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। নেতারা বলছেন, দলের সিদ্ধান্তের বাইরে যে যাবে তার বিরুদ্ধে নেওয়া হবে ব্যবস্থা। বিস্তারিত সাইফুল রিপনের প্রতিবেদনে। দলীয় সিদ্ধান্তের বাইরে গিয়ে আগামী ৮ মে অনুষ্ঠেয় প্রথম ধাপের উপজেলা নির্বাচনে অংশ নেয় দলের প্রাথমিক পদসহ সব পদ থেকে ৭৩ নেতাকে বহিষ্কার করেছে বিএনপি। দলের সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী স্বাক্ষরিত বহিষ্কার আদেশে রয়েছেন চট্টগ্রামের ৪ জন, রাজশাহী ১০, ময়মনসিংহ ১৬, সিলেট ৯, বরিশালের ১ জন। এছাড়াও ঢাকা বিভাগের ৫, কুমিল্লার ৮, খুলনা বিভাগের ৩, রংপুর বিভাগের ১১ ও ফরিদপুরের ৬ জন। বহিষ্কৃতদের মধ্যে ২৮ জন চেয়ারম্যান পদে, ২৪ জন ভাইস চেয়ারম্যান ও ২১ জন মহিলা ভাইস চেয়ারম্যান প্রার্থী। দলের নেতারা বলছেন, যেখানে নির্বাচন কমিশন প্রশ্নবিদ্ধ এবং জনগণের অংশগ্রহণ ও প্রার্থীদের প্রতিদ্বন্দ্বিতার কোনো সুযোগ নেই, সেই নির্বাচন নিয়ে ভাবছে না বিএনপি। কন্টেস্টেশনের জায়গাটা তারা আগে থেকে নষ্ট করে দিচ্ছে সব জায়গায়। আর পার্টিসিপেশন হচ্ছে জনগণের, কন্টেস্টেশন যেখানে হয় না ওখানে পার্টিসিপেশনের সুযোগ থাকে। তো সুতরাং দুইটাই তো বাংলাদেশে আজকে অ্যাবসেন্ট এখানে। তো এবং তারপরে তো নির্বাচন কমিশন পুরোপুরিভাবে প্রশ্নবিদ্ধ, নির্বাচনের সাথে সংশ্লিষ্ট যারা কাজ করে তারা সকলের প্রশ্নবিদ্ধ, পুরো নির্বাচন ব্যবস্থায় একটা প্রশ্নবিদ্ধ। সেখানে সেই আগ্রহ তো থাকার কোনো কারণ নেই, যেটা আমরা বিগত জাতীয় নির্বাচনে দেখেছি ৯৫-৯৬-৯৭% লোক নির্বাচনে অংশগ্রহণ করে। নির্বাচনে জড়িত রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলো স্বাধীনভাবে কাজ করতে পারছে না বলেও অভিযোগ বিএনপির এই শীর্ষ নেতার। যেখানে নির্বাচন ব্যবস্থাই সম্পূর্ণভাবে ধ্বংস হয়ে গেছে, কোনো আস্থাহীনতার মধ্যে আছে, এবং জনগণ যে তাদের প্রতিনিধি নির্বাচন করতে পারে না, এটা একটা স্বতঃসিদ্ধ ব্যাপার, এটা একটা সিলেকশনের ব্যাপার হয়ে গেছে। গণতান্ত্রিক প্রক্রিয়াকে, মানুষের অধিকারকে, সাংবিধানিক রাজনীতি, গণতান্ত্রিক অধিকারকে আরো নিচের দিকে নামিয়ে যাবেন নির্বাচনের অংশগ্রহণের কথা বলে বলে, তাহলে সেটা কি জাতির জন্য ভালো কিছু হবে? ৭ জানুয়ারির নির্বাচনের পর দেশের নির্বাচনী ব্যবস্থার আরো অবনতি হয়েছে বলেও দাবি বিএনপির এই নীতি নির্ধারকের। ৭ই নির্বাচনের পরে আরো অবনতি হয়েছে। সাইফুল রিপন, দেশ টিভি, ঢাকা। তীব্র দাবদাহে পানির জন্য হাহাকার বাড়ছে। রাজধানীর বিভিন্ন এলাকায় মিলছে না সুপেয় পানি। কোথাও খোঁজ মিললেও লম্বা লাইনে দাঁড়িয়ে নিতে হয় সীমিত পরিমাণ পানি, তা দিয়েই কোনো রকমে চলে রোজকার নাওয়া খাওয়া। রাজধানীবাসীর পানি ভোগান্তি নিয়ে জান্নাতুল মোহনার রিপোর্ট। রাজধানীর পশ্চিম ভাসান থেকে ওয়াসারে লাইনের পানি দুর্গন্ধময়। গেল কয়েক বছরেও এ অবস্থার পরিবর্তন হয়নি এখানে। বিশুদ্ধ পানির অভাবে এলাকায় যেন বেঁচে থাকাই দায়। তীব্র গরমের মাঝে এমন পানি পান করে এলাকাবাসী পানিবাহিত নানা রোগে ভুগছেন। এ নিয়ে কর্তৃপক্ষের কোনো মাথা ব্যথাই নেই বলে অভিযোগ তাদের। গায়ে ঘামাসির মতন উঠে গেছে শরীরে, মানে এমন গুয়ের পানি আসে গন্ধের জ্বালায় খাওয়া যায় না। ঘামে অস্থির হয়ে যায়, ঘামে গন্ধ ছুটে যায়, কারণ তাও গোসল করতে পারি না পানি লেগে। রাজধানীর মোহাম্মদপুর ৩১ নং ওয়ার্ডের চিত্র। একে তো তীব্র গরম, তার উপর নেই পানি। অতিষ্ঠ হয়ে রোজ সকালে লাইন ধরে এলাকার আলফালা জামে মসজিদ থেকে পানি নিতে হয় স্থানীয়দের।
সেই ১৯ রমজান থেকে পানি সংকটে ভুগছেন এ ওয়ার্ডের বিভিন্ন এলাকার বাসিন্দারা। অনেকে পানি ছাড়াই কাটিয়েছেন ঈদের দিন। আর এখন তীব্র দাবদাহে গোসল তো দূরের কথা, সুপেয় পানির হাহাকারে কাটছে তাদের জীবন। বড়দের পাশাপাশি শিশুরাও নিজেদের চেয়ে ভারী বোতল টানছেন সকাল সন্ধ্যা। পানি নেই আর হাত ব্যথা করে, পরে এই জন্যই বেঙ্গালি নিয়ে পানি ভরি। বুঝতে পারেন সারাদিন কাজ করার পরে পানি নিলে কেমন কষ্ট হয়। প্রচুর মানুষ সকাল ৬টা থেকে ২:০০ পর্যন্ত পানি দিয়ে কুলান যায় না, পানি ভরেও কুলান যায় না। চাল দেওয়া পানিটাও যে গাছে ধোয়ার জন্য রেখে দেয়, তরকারি ধোয়ার জন্য পানিটা আমি নষ্ট করি না। বিশুদ্ধ পানি পেতে চাইলে ওয়াসার প্রতি গাড়িকে দিতে হচ্ছে ৬০০ থেকে ৮০০ টাকা, আর এজন্য অপেক্ষা করতে হয় গভীর রাত পর্যন্ত। অর্ডার করেছিলাম 12:30টার দিকে, রাত্রি 1:30টার সময় পানি পেয়েছি। আমরা কিনে আনছি, সেখানেও গাড়ি একটা তো কিউ আছেই, যারা দিতে আসছে তাদের আবার টিপসেরও ব্যাপার এখানে রয়ে গেছে। ছোট একটা গাড়ি দিচ্ছে 400 টাকা, সেটা আমার একবার চলছে, একবার উঠানো গেছে। এলাকাবাসীর দাবি, পাম্প ঠিক করার নামে নানা বাহানায় সময় পার করছে ওয়াসা। এনাদেরকে কমপ্লেনের পর কমপ্লেন করা হচ্ছে, এরা বলছে আচ্ছা দিচ্ছি দেবো, হচ্ছে আমরা কাজ করছি, কাজ করছে তো করছে। এলাকাবাসীর এমন অভিযোগ শুনে আগামী সোমবারের মধ্যে এলাকার পানির সমস্যা সমাধানের আশ্বাস দেন ওয়ার্ড কাউন্সিলর। কোনো গাফলতি নাই, তবে এই পাম্প একটা নতুন করে বোরিং করতে একটু সময় লাগে। এটা আশা করি সোমবার দিন থেকে পানি মানুষ পাবে। এছাড়া গুলশান, নন্দীপাড়া, ইব্রাহিমপুর, মণিপুর, সোলমাইট, মাটিকাটা সহ রাজধানীর বেশ কিছু এলাকায় চলছে তীব্র পানির সংকট। জান্নাতুল মোহনা, দেশ টিভি, ঢাকা। সংবাদ রাতে শিরোনামগুলো জানিয়ে দিচ্ছি আরো একবার। তীব্র গরমের মধ্যেও ভারতে লোকসভা নির্বাচনের দ্বিতীয় পর্ব শেষ, ভোট করেছে 61%। রাহুল শশীর অগ্নি পরীক্ষা। বাংলাদেশের চিকিৎসা খাতে থাইল্যান্ডের বিনিয়োগ চান প্রধানমন্ত্রী। দ্বিপক্ষীয় বৈঠকে দু দেশের মধ্যে 5 চুক্তি ও সমঝোতা সই। ৭৬ বছরের রেকর্ড ভাঙল তাপদাহ, মৌসুমের সর্বোচ্চ তাপমাত্রা চুয়াডাঙ্গায়। নির্বিচারে বৃক্ষ নিধনকে দুষছেন বিশেষজ্ঞরা। ঢাকা শহর যে বসবাসের অযোগ্য হয়ে গেছে, আমরা তো বহুদিন যাবত বলছি। আপনি এই মুহূর্তে একটা গ্রামে যান, গ্রামে আপনার কাছে এতটা গরম লাগবে না। পাবনায় অগ্রণী ব্যাংকের ভল্ট থেকে ১০ কোটি টাকা লোপাট। আত্মসাতের অভিযোগে ৩ কর্মকর্তা গ্রেপ্তার, চলছে জিজ্ঞাসাবাদ। এই ছিল এখনকার সংবাদ রাত। পরের বুলেটিন দেখার আমন্ত্রণ রইল। এছাড়া দেশ টিভির সর্বশেষ সব খবর পেতে ভিজিট করুন www.desh.tv। ফেসবুকে আমাদের সঙ্গে যুক্ত থাকুন দেশ টিভি অথবা দেশ টেলিভিশন পেজে। সর্বশেষ সব ভিডিও পেতে ইউটিউবে আমাদের হ্যান্ডেল @দেশ টেলিভিশন অথবা @দেশ টিভি নিউজ লিখে সার্চ করুন। ধন্যবাদ।